আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আবারও তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়। আজকে বাংলা বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তাহলে তোমরা একটু বই খোলো এবং পাঠের দিকে মনোযোগ দাও। নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। আজকের শিখন ফলটুকু তোমরা একটু দেখে নাও, যে গল্পটা শুনে তোমরা বুঝতে পারবে যুক্ত বর্ণ সহযোগে তৈরি শব্দ স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে। পাঠ্যাংশটি স্পষ্ট সুরে ও প্রমিত উচ্চারণে সাবলীলভাবে পড়তে পারবে ও কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর নাম বলতে ও লিখতে পারবে। তাহলে আজকে তোমাদের মাঝে আলোচনা করব স্মরণীয় যারা চিরদিন। এই যে তোমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছ, এই যে তোমরা এই যে জায়গায় দেখতে পাচ্ছ, এরা কি স্মরণীয় হয়ে আছেন, যারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তাহলে এই যে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ, এই ব্যক্তিদের কি তোমরা চিনো বা এদের নাম কি তোমরা বলতে পারবা? এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই যে ছবিটি, উনি হচ্ছেন মনির চৌধুরী। আর এই ছবিটি হচ্ছে সিরাজ উদ্দিন। আর এই ছবিটি হচ্ছে ডাক্তার আলিম চৌধুরী। তাহলে তোমরা সবাই বই খুলো এবং লক্ষ্য করো, স্মরণীয় যারা চিরদিন। 1971 সালের 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই যে 1971 সাল, এই 1971 সালের যে 16 ডিসেম্বর, এই 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। আর এই দিনে আমরা আমাদের দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে আমাদের দেশকে আমরা বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপণ মুক্তিযুদ্ধ। এই যে এই বিজয় এমনি এমনি আসে নাই। এই বিজয়কে আনার জন্য, এই বিজয়কে পাওয়ার জন্য আমাদেরকে বা দেশবাসীদেরকে এক মরণপণ যুদ্ধ করতে হচ্ছে। আর সেই যুদ্ধটি কি? মুক্তিযুদ্ধ।
আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে। আর আমাদের দেশের যে মুক্তিযোদ্ধারা, এই মুক্তিযোদ্ধারা পাকিস্তানি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। দেশের অন্য সব সাধারণ মানুষ তাদের জুগিয়েছেন ভরসা ও সাহস। আর অন্যান্য যারা জনসাধারণ ছিলেন বা মানুষ ছিলেন, তারা কি করছেন? এই সাধারণ মানুষ তাদেরকে ভরসা দিয়েছেন, অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া। আর সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তি সেনারা প্রাণ দেন। আর যারা যুদ্ধ করছেন তারা কি প্রাণ দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। আর দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। আর দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। তারা ছিলেন নানা পেশার, কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ মজুর, কেউ পুলিশ, কেউ সৈনিক। আবার যারা এই যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের মধ্যে নানা পেশার বা বিভিন্ন ধরনের লোক ছিলেন। তার মধ্যে কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ দিনমজুর, কেউ পুলিশ, কেউ আবার সৈনিকও ছিলেন। আরও ছিলেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক। এছাড়াও আরও অন্যান্য লোকও ছিলেন, যেমন শিক্ষক ছিলেন, সাংবাদিক ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন, মানে বিভিন্ন পেশার লোক ছিলেন। লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা। আর এই যে আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়, এই বিজয়টা কি লক্ষ লক্ষ নারী এবং শিশুর রক্তে ভেজা আমাদের এই স্বাধীনতা। তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবন যাপন করতে পারছি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। কাদের কাছে কৃতজ্ঞ আমরা? যারা এদেশকে স্বাধীন করে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, বিজয় এনে দিয়েছেন, তাদের প্রতি কি আমরা কৃতজ্ঞ? তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা তাদের জীবন দিয়ে, প্রাণ দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করে গিয়েছেন। সেই অসংখ্য মহান আত্মদানকারীদের কয়েকজনের কথা আমরা জেনে নিব। তাদের মধ্যে যারা এই মহান ব্যক্তিত্ব, যারা এই যুদ্ধে আত্মদান করেছেন, তাদের কয়েকজনের কথা আমরা জানব। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। 1971 সালে 25শে মার্চ, তোমরা হয়তো আগে শুনেছ যে 1971 সালের এই 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনীরা ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। আর এই পাকিস্তানি সেনারা কি করছে? আমাদের এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে ঘুমন্ত মানুষকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। আর এই যুদ্ধ চলতেই থাকে 9 মাস পর্যন্ত। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে
এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষ। তারা একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যেতে থাকে। তারা এদেশের মেধাবী, আলোকিত এবং বরেণ্য মানুষদেরকে একের পর এক হত্যা করতে শুরু করে। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা তালিকা তৈরি করে দেখে যে কারা মেধাবী। এই তালিকা তৈরি করে তারা হত্যার পরিকল্পনা করে। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওইসব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। আর এই যে পাকিস্তানি বাহিনীরা গড়ে তোলে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী। এদেরকে সাহায্য করার জন্য কিছু লোকজন যোগ দেয়। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান। আর এই 25শে মার্চের মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি হচ্ছেন মনিরুজ্জামান। অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে। আবার দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গায় হানা দেয় এবং বিভিন্ন ছাত্রাবাসে হানা দেয়, বাড়িতে বাড়িতে তারা হানা দেয়। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। এই কোরআন পাঠরত মানুষটিকে টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনা। দেখো কত নির্মম বর্বরতা! একজন মানুষ কোরআন পড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে পাকিস্তানি সেনারা তাকে কি হত্যা করে। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপর এই দুই শিক্ষককেই গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করে তারা। হত্যা করে আরও কয়েকজন শিক্ষককে। এই শিক্ষককেও হত্যা করেন। তিনি একজন দর্শন শাস্ত্রের বিজ্ঞানের শিক্ষক ছিলেন। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। আবার এই 25শে মার্চ রাতে সংবাদপত্র অফিসগুলো আক্রান্ত হয়। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারা এই রাতে আগুন লাগায়, হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসে ঘুমাচ্ছিলেন। একজন কি সাংবাদিক ওই অফিসে তিনি ঘুমাচ্ছিলেন, ওই অফিসে রাত্রে আগুন দিচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিস পুড়ে মারা যান, বা এই সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভীন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। এই ধীরেন্দ্রনাথ হত্যাকেও তারা কি করে হত্যা করে। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। এই দীনেন্দ্রনাথ দত্ত কি করছিলেন? 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবি তিনি প্রথম তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। তার বাড়ি ছিল কুমিল্লা, এই কুমিল্লার থেকে তাকে ধরে এনে হত্যা করা হয়। অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পাননি। এই যে তিনি একটি আয়ুর্বেদীয় প্রতিষ্ঠান করেছিলেন সাধনা, এই সাধনার যে প্রতিষ্ঠাতা ছিলেন তাকেও তারা রক্ষা করেননি। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদাপ্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। তিনি একজন দানশীল ব্যক্তি ছিলেন। এই দানশীল ব্যক্তিকেও তারা কি রক্ষা করেন না, হত্যা করা হয় তাকেও। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নূতন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই পায়নি, মানে অনেককেই তারা হত্যা করেছিল। 21শে ফেব্রুয়ারিতে বাসা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে পড়ে, মুখে বেজে উঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। এই সুর সাধককেও পাকিস্তানি বাহিনীরা হত্যা করে। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা মুক্তিযুদ্ধের সময় তারা বুঝতে পারলো যে তাদের পরাজয় অবধারিত, তারা হেরে যাবে। তখন তারা আরো গভীরভাবে ধ্বংস করার জন্য উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃজনশীল মানুষদের হত্যা করলে এদেশের অপরণীয় ক্ষতি হবে। তারা জানে যে এদেশের মেধাবী বা চিন্তাশীল ব্যক্তিদেরকে যদি আমরা ধ্বংস করে দেই তাহলে এদেশটা অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবে। পাকিস্তানিরা আমাদের সেই অপরিণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আল বদর আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14ই ডিসেম্বর। তারা এদিকে না পেরে তারা সামনের দিকে 1971 সালে 14ই ডিসেম্বর তারা বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড আবার শুরু করে। বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় এদেশের শক্তিমান প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মনির চৌধুরী, অধ্যাপক মুফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই যে চারজনের নাম বললাম বা কয়েকজনের নাম বললাম, তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়েন নাই। শত্রুরা তুলে নিয়ে যায় প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, নিজামুদ্দিন আহমেদ ও আনম গোলাম মোস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ মুর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে। এই নাম না জানা আরও অনেককেই তারা ধরে নিয়ে যায়। এরা কেউ আর জীবিত ফিরে আসেনি। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা আর কেউ জীবিত ফেরত আসেনি। দেশ স্বাধীন হবার পরে এই সকল বুদ্ধিজীবীর অনেকেই ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে।
এই যে যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের অনেকেরই এই বুদ্ধিজীবীদের লাশ পাওয়া গেছে মিরপুরের রায়ের বাজারে বদ্ধভূমিতে। আবার অনেকের কোনো সন্ধানও পাওয়া যায়নি, আবার অনেকের কোনো সন্ধানও পাওয়া যায়নি। তাদের স্মরণে প্রতি বছরই কি 14ই ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। আর তাদের স্মরণে আমরা প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। এই জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা, তাদের প্রাণ দান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাদের স্মরণ করব চিরদিন। দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন। আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলব, তবেই তাদের ঋণ শোধ করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গল্পটি খুব মনোযোগ সহকারে শুনলে তোমরা নিশ্চয়ই এই গল্পটি খুব ভালো করে আবৃত্তি করতে পারবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি দলীয় কাজ রয়েছে। দলীয় কাজটি হচ্ছে প্রত্যেক দলে এক বা একাধিক সদস্য পাঠটি পড়বে এবং অন্যরা মনোযোগ সহকারে শুনবে। এটা হচ্ছে তোমাদের দলীয় কাজ। আর তোমাদের জোড়াই কাজ হচ্ছে যে এবার শিক্ষার্থীদেরকে জোড়ায় জোড়ায় আলোচনা করে যুক্ত বর্ণ সম্বলিত নতুন শব্দ বের করতে বলবো। তোমাদের জোড়াই কাজটি দেখো কি বর্ণগুলো বোর্ডে লিখে সমাধান করব। তোমরা দেখো বর্ণগুলি বোর্ডে লেখা আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা গুরুত্বপূর্ণ, মুক্ত, মুক্তিযুদ্ধ। তাহলে গুরুত্বপূর্ণ যে বর্ণগুলি সেগুলোর মধ্যাহ্ন রে, মুক্ত আছে তোমরা দেখতে পাচ্ছ তয় ত, মুক্তিযুদ্ধ আছে দয় দ। তাহলে মধ্যাহ্ন রে মধ্যাহ্ন, ক যুক্ত, এই যে দেখতে পাচ্ছি যুক্ত বর্ণগুলি, এই যে মধ্যাহ্ন মানে রেপ, রেপ আর মধ্যাহ্ন হইল মধ্যাহ্ন রে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই তয়ত মানে কয় যুক্ত সমান কয়ত। আর মুক্তিযুদ্ধে দয় দ তোমরা দেখতে পাচ্ছ যে দ যোগ এই যে দ ছোট দ যোগ বড় দ, এই হলো দয় দ। যেমন সুবর্ণ এদিকে আছে, যুক্ত বক্তব্য এই সাইডে আছে, শুদ্ধ অশুদ্ধ। এখন তোমরা দেখো নতুন শব্দ দিয়ে বাক্য গঠন। সূর্য, প্রযুক্তি, শুদ্ধ। তাহলে সূর্য দিয়ে তোমরা একটি বাক্য গঠন করতে পারবা। তাহলে দেখো যে সূর্য পৃথিবীতে আলো দেয়। প্রযুক্তিতে একটা বাক্য দেখো, সেটা হচ্ছে যে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, শুদ্ধ। শুদ্ধ দিয়ে হচ্ছে ভাষার শুদ্ধ ব্যবহার আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের মূল্যায়ন রয়েছে। আর আজকের এই মূল্যায়নে রয়েছে তোমাদেরকে প্রমিত উচ্চারণে পাঠ্যাংশটি পড়তে দেব। এই যে পাঠগুলা, এটাই আজকের জন্য তোমাদের মূল্যায়ন। তোমরা উচ্চারণ সহ পড়তে পারো কিনা। যুক্ত বর্ণগুলো দিয়ে বাক্য তৈরি করতে দেব। যুক্ত বর্ণের মাঝে আছে বক্তব্য, অশুদ্ধ। যেমন বক্তব্য, তার বক্তব্য সুস্পষ্ট। অশুদ্ধ, অশুদ্ধ উচ্চারণ পরিহার করা উচিত। দুজন মহান ব্যক্তির নাম লেখো। একটা হচ্ছে আনোয়ার পাশা আর ডাক্তার ফজলে রাব্বি। তোমাদের
বাড়ির কাজ রয়েছে। আর বাড়ির কাজটি হচ্ছে কারা আমাদের নিকট স্মরণীয়। শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে 5টি বাক্য লিখে আনবে। আবারও নাদিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।